গণঅভ্যুত্থানের 4 মাস না পেরোতেই ছাত্র সংগঠনগুলোর ঐক্যে ফাটল। এজন্য পরস্পরকে দোষারোপ করছেন নেতারা। কিন্তু আপনি নিশ্চিত থাকেন, শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন বাংলাদেশে তাদেরকে তো, বিশেষ করে স্টুডেন্ট যারা আছে, মানে আমরা যাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি, এদের কিছু আচরণে তো ওরা আনহ্যাপি, খুবই আনহ্যাপি। মাঝখানে আমি দেখলাম যে 26টা ছাত্র সংগঠন একসঙ্গে মিটিং করেছে। তারা বলতেছে যে দেখেন, এই যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, যে আপনার ইন্ডিয়ার এই ঘটনা, জাতীয় ঐক্যের জন্য ডক্টর ইউনূসের সরকার 3টা গ্রুপের সঙ্গে মিটিং করলেন। প্রথম দিন করলেন ছাত্রদের সঙ্গে, তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে, তারপরে ধর্মীয় নেতাদের সঙ্গে। যে ছাত্রদের সঙ্গে যে মিটিংটা করলেন, সেখানে কে ছিল? এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তো ওখানে ছাত্রদল কোথায়? ছাত্র ইউনিয়ন মানলাম, ছাত্রলীগ তো নাই, তারা ব্যান করছেন, কাজে ওই আলোচনা আমি করলাম না। ছাত্রলীগ কোথায়? সরি, ছাত্র দল কোথায়? ছাত্র ইউনিয়ন কোথায়? ছাত্র ফেডারেশন আছে, ছাত্র মৈত্রী আছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আছে, এই দলগুলো কই? এদের কোনো ভূমিকা নাই। শুনেন না ভাই, আমি বলি, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে যা হচ্ছে, যে গ্রুপটা আপনি দেখছেন, এদের টোটাল সংখ্যা ছাত্র ইউনিয়নের চেয়ে কম। এদের টোটাল সংখ্যা হিসেব করলে তার চেয়েও কম। ছাত্র দলের যারা আছেন তাদের যদি আপনি যদি তাদেরকে গুরুত্ব না দেন, তাহলে এই লোকগুলো কি খুশি হবে? এদের যারা মাদার অর্গানাইজেশন আছে, ছাত্র দলের বিএনপি, বিএনপি কি হ্যাপি হচ্ছে? হ্যাপি হচ্ছে না। সে তো দেখছে যে নির্বাচনে বিলম্ব মানে কি, কতগুলি বিষয় কিন্তু দেখার মতো ব্যাপার আছে। আমি বলি আপনাকে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রতিনিধি গভর্নমেন্টের মধ্যে আছে। তার মধ্যে আপনি একজনকে দায়িত্ব দিয়েছেন এলজিআইডি মিনিস্ট্রির, দিয়েছেন তো। এলজিআইডি মিনিস্ট্রির দায়িত্ব সাধারণত কে পায়? সবসময় দেখা যায় পলিটিক্যাল গভর্নমেন্টের যিনি সাধারণ সম্পাদক থাকেন, উনাকে দেওয়া হয়। কি কারণে দেওয়া হয়? সারা দেশের সংগঠনটা গড়ে তোলার জন্য। উনি এটা দায়িত্ব পাওয়ার পরেই উনি ওনার এলাকায় গেছে, মুরাদনগরে, যে উনি মিটিং করতেছে, সম্বর্ধনা নিচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ওখানকার সরকারি কর্মকর্তা চেঞ্জ হচ্ছে, কুমিল্লার এসপি চেঞ্জ হচ্ছে, এই ধরনের ঘটনা শুনতেছি আমরা। তো এই যেগুলো হচ্ছে, এগুলির সঙ্গে তো অন্যরকম মানুষের খুঁজে। আমি বলছি না উনি করছেন, বাট আমি বলছি মানুষের মনে তো সন্দেহ তৈরি হয়। তো তার মানে কি, আপনারা একটা পলিটিক্যাল পার্টি করতে চান, কাজে তাকে দিয়ে আপনি এগুলি সাজাচ্ছেন। এই জিনিসটা পলিটিক্যাল পার্টিগুলো ভালোভাবে নেবে না। কেন নেবে? পলিটিক্যাল পার্টিগুলো ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন জানায় কেন? জানায় এই কারণে, তারা মনে করে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট আমার প্রতিদ্বন্দ্বী না। যখন তারা টের পাবে যে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট তলে তলে আমার একজন প্রতিদ্বন্দ্বী তৈরি করতেছে, তখন তারা সাপোর্ট করবে না। আমি নিজেও মনে করি যে 2025 সালের মধ্যেই নির্বাচনটা হবে, এটা আমার ধারণা। আমার এই ধারণা মানে এই কারণে যে সরকার দেখেন অগাস্ট মাসে সরকার দায়িত্ব নিয়েছে, অগাস্টের 8 তারিখে। এর মধ্যে তো বেশ অনেক দিন হয়েই গেল, প্রায় 4 মাস তো হয়েই গেল। 4 মাসে সরকারের জনপ্রিয়তা অগাস্টের 8 তারিখে যা ছিল আজকে তা নেই। আগামী দিনেও আরও কমবে একটু, কারণ যখন একটা দিন দীর্ঘদিন থাকে না ক্ষমতা, মানে কিছুদিন থাকলে প্রতিদিনই কিন্তু মানুষের চাহিদা থাকে, অনেক চাহিদা এরকম আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক সময় মেটানো সম্ভব হয় না। যে কারণে সরকারের জনপ্রিয়তা একটু কমবে। যত কমবে তত সরকার কিন্তু চাপের মুখে পড়বে। এবং এখানে এই সরকারে যারা আছেন, এদের মধ্যে এদের যে চেহারা, এদের যে বিভিন্ন রকমভাবে যেভাবে আমরা চিনি, এদের তো অনেক আগে থেকে চিনি, এত খুব মানে না অজ্ঞাত, মানে ক্রোশলী কেউ না। তো মোটামুটি বয়স এদের আছে। এদের যে খুব একটা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আছে, এটা আমার কাছে মনে হয় না। যেহেতু ওনাদের নিজস্ব কিছু চাওয়া পাওয়ার খুব বেশি একটা কিছু নাই অনেকেরই, কাজে তারাও এই সমালোচনাকে দীর্ঘদিন ধারণ করতে চাইবেন, এটাও আমার কাছে মনে হয় না। সেই বিবেচনায় বিরোধী দলগুলো একটু অসহিষ্ণু হয়েই পড়েছে। বিএনপি তো অনেক আগে থেকে বলতেছে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। 2 দিন আগে দেখলাম কুমিল্লাতে জামাতে ইসলামের আমির, উনিও বললেন যে চাপ হিসাবে নেবেন না, কিন্তু কালক্ষেপণও করবেন না। যখন কেউ বলে চাপ হিসেবে নেবেন না, তখন বোঝা যায় যে এটা চাপই দিচ্ছি আমি। তো সে কারণে ওনারাও একটু চাপ দিচ্ছেন। এখন নির্বাচন চাচ্ছেন নাকি? কেউ না, সবাই এখন নির্বাচন চাচ্ছেন। তো এখন তারা বলছে একটা অজুহাত আছে, সংস্কার না, আগে সংস্কার পরে নির্বাচন। তো এই সংস্কারের যে বিষয়গুলো আছে, তো সেই সংস্কারও আপনি কয়দিন করবেন?
মনে করেন আপনার এখানে ডিসেম্বরের 31 তারিখ প্রথমে একটা ডেট ঘোষণা করা হলো এই বছরটা, তারপরে হয়তো ডেট বাড়িয়ে আপনি সেটাকে জানুয়ারিতে নিয়ে গেছেন, নিয়ে যান জানুয়ারিতে। জানুয়ারি 31 তারিখ যদি আপনি ডেট দেন, সবাই যদি সংস্কারের দিনগুলি দিয়ে দেন, তো তারপর আর কি? আমি তো আমাদের দেশে মানুষ মনে কি, ওরা যাদের কথা বলে চিৎকার করছে, মানে হিন্দু সম্প্রদায়ের কথা বলে, সংখ্যালঘুদের কথা বলে, আমাদের দেশের সংখ্যালঘুরাও কি তাদের এই বক্তব্য নিয়ে খুব উল্লসিত, খুব একটু উত্তেজিত? তা না তো, ওরাই উত্তেজিত। এটা নিয়ে কোনো, এর সঙ্গে আমাদের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমাদের যে নির্বাচনটা, এটা হলো কি আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর দাবি এই কারণে। দেখেন পলিটিক্যাল পার্টিগুলো আসলে কি চায়? আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো, তারা তো চায় যে এই রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্র পরিচালনায় সে তার পলিটিক্সের প্রতিফলন ঘটাবে। তার মতো করে তার একটা আইডিয়া আছে, একটা আইডিওলজি আছে, সেইটার মধ্যে মাধ্যমে তারা দেশটাকে চালাতে চায়। এই যে তাদের মূল লক্ষ্য। তাদের মূল লক্ষ্য কিন্তু ওই যে নাহিদ ইসলাম কি বললো ওটাকে সাপোর্ট করা, তা নয়। তাদের মূল লক্ষ্য এটা। এবং আমি তো মনে করি কতগুলি জায়গায়, যেমন না, জবাবদিহিতার জন্য সময়টা ইম্পর্টেন্ট না তো। জবাবদিহিতাটা ডিপেন্ড করে তার কাজের উপর। জবাবদিহিতাটা তার কাজের উপর ডিপেন্ড করে, সময়ের কোনো ফ্যাক্টর না এখানে। কিন্তু সেই জবাবদিহিতা চাইতে কি পারছি আমরা? আপনি চাবেন, অসুবিধাটা কি? আপনার তো চাইতে জবাবদিহিতা আমি প্রশ্ন করতেই পারি, আমার পছন্দ হচ্ছে না আপনার কাজ, আমি বলতে পারবো না? আমি তো বলতে পারি, মানুষ তো বলতেছে। বিষয়টা হলো কি, অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছে, মনে রাখবেন এই সরকারের নামটা কি? অন্তর্বর্তীকালীন। মানে এরা কিন্তু দীর্ঘ সময় থাকতে আসেনি। বেসিক কথা, তারা একটা সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে এসেছে। সেই দায়িত্বটা হলো কি, দুটো দায়িত্ব তাদের। একটা হলো একটা সংস্কার করা, কিছু বিষয়ে সংস্কার করা, আর একটা দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া, ভালো একটা নির্বাচন দেওয়া। এই দুইটা দায়িত্বের ক্ষেত্রে এবং যতদিন এই কাজটা করতে লাগবে ততদিন দেশ চালানো। এই তো। এখন এই তিনটা পয়েন্টে মানুষ প্রশ্ন করতে পারবে, মানুষ বলতে পারবে আপনি কি সংস্কারে বেশি সময় নিচ্ছেন, বলতে পারবে। মানুষ বলতে পারবে যে আপনি কি নির্বাচন ঠিকঠাক মতো করতে চাচ্ছেন। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য একটা কমিশন করা হয়েছে, যে কমিশনের আমাদের জাহিদ সাহেব মেম্বার একজন, তাই না? তো ওনার কাছে আমি প্রশ্ন করি যে আপনাদের কমিশনের রিপোর্ট দেওয়ার আগেই সরকার আগের গভর্নমেন্টের নিয়মে একটা নির্বাচন কমিশন গঠন করে ফেললো, ওনারা কি হ্যাপি হয়েছেন? হ্যাপি হওয়ার কোনো কারণ আছে? তুমি তো বলবেন যে ভাই আপনি আমাকে একটা কাজ করতে দিলেন, আমার কাজ শেষ হয় নাই, আগে আপনি জিনিস বানাই ফেলেন। আপনি একজন আর্কিটেক্ট নিয়োগ করলেন, আপনার বাড়ি বানাবেন। আর্কিটেক্ট আপনার বাসায় এসে দেখে অলরেডি আপনি 3 তলা পর্যন্ত উঠে পড়েছেন বিল্ডিং, বলেন যে ভাই এর উপরে আপনি 7 তলা পর্যন্ত বানান। সে বানাবে? সে বানাবে না। তো আপনি তো আর্কিটেক্ট, তাকে দায়িত্ব দিয়েছেন তুমি প্ল্যান করো, আমার ইলেকশন সিস্টেমটা আমার কি হবে বলে নিয়ে তারা কাজ শুরু করছে। আমি এদিকে ইলেকশন কমিশন গঠন করে ফেলেছি। আমি তো নিশ্চিত যে ওনাদের কমিশন যে রিপোর্ট দেবে সেখানে তো ইলেকশন কমিশন গঠন নিয়ে একটা প্রস্তাব থাকবে যে কিভাবে একটা ইলেকশন কমিশন গঠন করা হবে, থাকবে তো। আমি একদম 100% নিশ্চিত ওনাদের প্রস্তাবের সঙ্গে যেভাবে ইলেকশন কমিশন গঠন করা হয়েছে তার সঙ্গে কোনো মিল থাকবে না। স্বাভাবিক, উনি তো ঘোষণা করবেন, অন্যদের তো ঘোষণা করার জন্য এই দায়িত্বপ্রাপ্ত না। তারা যে বক্তব্যগুলি দিয়েছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত, সবাই ব্যক্তিগত মতামত দিয়েছেন। ধর্মমন্ত্রী উপদেষ্টা যিনি আছেন উনিও ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন, ডক্টর আসিফ নজরুল ব্যক্তিগত মতামত দিয়েছেন, ওয়াহিদুদ্দিন মাহমুদের ব্যক্তিগত মতামত দিয়েছেন, এমনকি সেনাপ্রধানও ব্যক্তিগত মতামত দিয়েছেন। এবং এরা তো ব্যক্তিগত মতামত দেওয়ার এখতিয়ারের বাইরে না, এরা ব্যক্তিগত মতামত দিতে পারে, যে কেউ দিতে পারে, যে কোনো ব্যক্তি ব্যক্তিগত মতামত দিতে পারে। আমিও পারি, আপনিও পারেন, কোনো প্রবলেম তো নাই। এই কথাগুলোর মাধ্যমে কিন্তু মানুষের একটা প্রত্যাশাটা প্রকাশিত হয়েছে যে তারা আসলে কি চায় অথবা তারা কিভাবে মনে করে করা উচিত। আমিও কিন্তু একটু আগে আমার প্রত্যাশার কথা বলেছি, এখানে কোনো ধরনের বিরোধ। এবং নাহিদ ইসলাম যেটা বলেছে এটা ওনার প্রত্যাশার কথা বলেছে। আমরা কি করি, আমরা সাধারণ মানুষ কি করি, এই উচ্চারিত প্রত্যাশার কথা শুনে আমি ওই ব্যক্তিটার চরিত্র বিশ্লেষণ করার চেষ্টা করি যে নাহিদ ইসলাম কেন বললো, তার মনে কি আছে, সে কি চায় আসলে, অথবা ধর্ম উপদেষ্টা উনি কেন বললেন, ওনার মনে এটা কি লোভ নাকি অন্য কিছু, এটা আমার বোঝার চেষ্টা করি। তো এইভাবে বুঝে কিন্তু মানুষ একটা ধারণা পায়। এখন বিষয়গুলো হলো এখানে কোনো বিরোধের বস্তু না, ব্যক্তিগত মতামত সবাই দিবে, একজন এক এক রকম দিবে, সবগুলি মিলিয়েই কিন্তু একটা সিদ্ধান্ত আসবে। তবে আমি যেটা বলেছি, আমার কথাটা যেটা আমি যেটা মনে করি যে এরকম হতে পারে, এরকম হতেই পারে। আপনি কি মনে করছেন কোনো না কোনো ভাবে আসলে নানাবিধ চাপে আছে অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য? যে কোনো সরকারই প্রথম দিন থেকে চাপে থাকে,
চাপটা কেন জানেন? ওটা প্রত্যাশার চাপ। একটা সরকার যখন ক্ষমতায় যায়, সে নির্বাচিত ভাবে যাক বা অনির্বাচিত ভাবে যাক, জোর করে যাক আর পাবলিক তারে পাঠাক, যেটাই হোক, দায়িত্ব নেওয়ার পর থেকেই তার প্রতি সাধারণ মানুষের এক ধরনের প্রত্যাশা কাজ করে যে তুমি সরকারে গেছো, তুমি আমার এই কাজটা করে দিবা। আর সে দেশের মানুষের শিক্ষার হার, সেই দেশের মানুষের পলিটিক্যাল কালচার যত মানে আপনার পশ্চাৎপদ হয়, তত প্রত্যাশার পরিমাণটা বাড়তে থাকে। স্বরাষ্ট্র সচিব আসবে ভারতে। এক সেকেন্ড একটু বলি, যুদ্ধের মধ্যেও দুইটা দেশ একেবারে সত্যি সত্যি যুদ্ধ করছে, ওর মধ্যেও কিন্তু আলোচনা হয়। জি, আলোচনা তো হতেই হবে। তো এটা আমি এখানে কোনো অন্যায় দেখিনি, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, কিন্তু এটা অস্বাভাবিক কিচ্ছু নেই। এবং আমি তো আশাই করি যে আপনি দেখেন এই আলোচনার পর পরিস্থিতি চেঞ্জ হবে। প্রথম এতদিন যেটা হয়েছিল, এটা আমি তো মনে করি এমনও হতে পারে ওটা ছিল এক ধরনের চাপ প্রয়োগ করা, দেখানো আমি তোমাদের ডিস্টার্ব করতে পারি। আবার হয়তো এখন হয়তো ওরা আসবে, এসে বলবো না এটা আমরা মিন করি না, ওই যে মিডিয়াগুলি করেছিল এটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়া না, অমুক তমুক অনেক কিছু বলতে পারে। কাজে আমি মনে করি ওনার আশাটা বরং ভালো, যত আলোচনা তত ভালো। বিরোধপূর্ণ দুইটা পক্ষের মধ্যে, সেটা দেশ হোক ব্যক্তি হোক যাই হোক না কেন, যত আলোচনা তত ভালো, তত আপনার সংঘাত এবং আপনার এই যেটা আপনার বিরোধিতা, এটা কমার সম্ভাবনা থাকবে। আলোচনা করাটা উচিত, আলোচনা কেন বারবার আলোচনা হওয়া উচিত। এবং তারা আস্তে আস্তে, আমি তো হ্যাপি, খুবই হ্যাপি, এবং আমি আশাবাদীও বটে যে হয়তো সরকারে যদি ঠিকমতো আমরা হ্যান্ডেল করতে পারি, হয়তো এই দফায় আমরা বুঝাই দিব, ভাই তোমাদের এরকম গো ধরে থাকার কোনো দরকার নাই, তোমরা যে আশায় গো ধরে আসছো এটা বাস্তবতা এই দেশে নাই এখন। তারা এলে হয়তো বুঝে যাবে, হয়তো তারা বুঝেও। তো এইগুলি আমি মনে করি যে কোনো সময়